কখনো কি ভেবে দেখেছি আমরা যখন ফোন চার্জে দিই বা ল্যাপটপটা চালাই তখন দেয়ালের সকেট থেকে যে কারেন্টটা আসে আর আমাদের ডিভাইসের ভেতরে যে কারেন্টটা ব্যবহার হয় দুটো কিন্তু একদমই এক জিনিস না। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে এক ধরনের বিদ্যুৎকে অন্যটায় বদলে ফেলা হয় আর এর পেছনের সবচেয়ে সহজ একেবারে বেসিক সার্কিটটা কিভাবে কাজ করে সেটাও জানব। তো আমাদের আজকের আলোচনার পথটা বেশ সোজা। প্রথমে দেখব আসল সমস্যাটা কি, তারপর এর একটা সহজ সমাধান খুঁজে বের করব। এরপর আমরা সার্কিটটার ভেতরে ঢুকে দেখব এটা কিভাবে কাজ করে, এর পারফরম্যান্স কেমন, কতটা ভালো কাজ করছে সেটাও মেপে দেখব। আর সবশেষে এটাকে আরও উন্নত করার কোনো উপায় আছে কিনা সেটাও জানব, আর দেখব এর আসল গুরুত্বটা কোথায়। আচ্ছা, তাহলে চলুন একদম মূল সমস্যাটা দিয়েই শুরু করা যাক। দেখুন, আমাদের সবার বাড়িতে যে পাওয়ার লাইন আছে সেখান থেকে যে বিদ্যুৎটা আসে সেটা কিন্তু আমাদের এই আধুনিক গ্যাজেটগুলোর জন্য সরাসরি ব্যবহার করা যায় না। আর ঠিক এখানেই আসল চ্যালেঞ্জটা। এখানে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দেয়ালের সকেট থেকে আমরা যেটা পাই সেটা হলো অল্টারনেটিং কারেন্ট, মানে এসি। এটা অনেকটা তরঙ্গের মতো, একবার সামনে যায় আবার পেছনে আসে। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের স্মার্টফোন, ল্যাপটপ এই সব কিছুর দরকার হয় ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। এটা ঠিক নদীর স্রোতের মতো, একদম স্থিরভাবে শুধু একদিকেই বয়ে চলে। তো এই দুই ধরনের বিদ্যুতের মধ্যে যে বিশাল ফারাক, এটাই আমাদের মূল সমস্যা। তাহলে এই এসিকে ডিসিতে বদলে ফেলার যে প্রক্রিয়া, একেই বলা হয় রেকটিফিকেশন। আর যে সার্কিট এই দারুণ কাজটা করে তারই নাম হলো রেকটিফায়ার। খুবই সহজ, তাই না? আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল। এখন তাহলে সমাধানের দিকে যাওয়া যাক। আর এই সমাধানের মূলে আছে ছোট্ট একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট। দেখতে খুবই সাধারণ, কিন্তু এর কাজটা অসাধারণ। এই ছোট্ট নায়কটির নাম হলো ডায়োড। একে ভাবতে পারেন বিদ্যুতের জন্য একটা ওয়ান ওয়ে রাস্তা বা একমুখী গেট। মানে কারেন্ট শুধু একদিকে যেতে পারবে, কিন্তু কোনোভাবেই উল্টো দিকে ফিরতে পারবে না। আর ডায়োডের এই একটা মাত্র বৈশিষ্ট্যই কিন্তু এসিকে ডিসি বানানোর পুরো খেলার মূল চাবিকাঠি। ওকে, তাহলে এবার আরেকটু গভীরে যাওয়া যাক। চলুন দেখি এই ছোট্ট ডায়োডটা একটা সার্কিটের ভেতর বসে কিভাবে একটা এসি সিগন্যালের চেহারাটাই পুরোপুরি পাল্টে দেয়। আমরা জানি যে এসি সিগন্যালের দুটো ভাগ থাকে, তাই না? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো যখন পজিটিভ অংশটা ডায়োডের কাছে আসে, ডায়োডটা তখন একটা বন্ধ সুইচের মতো আচরণ করে, মানে দরজা খুলে দেয় আর কারেন্টকে সোজা চলে যেতে বলে। কিন্তু যেই না নেগেটিভ অংশটা আসে, ডায়োডটার সাথে সাথে একটা খোলা সুইচের মতো হয়ে যায়, মানে দরজাটা বন্ধ করে দেয় আর কারেন্টকে পুরোপুরি আটকে দেয়। ব্যাস, খেলা এখানে শেষ। তো এর ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফলটা হলো এসি ওয়েভের নেগেটিভ অংশগুলো তো পুরোপুরি বাদ পড়ে গেল। আউটপুটে আমরা শুধু পজিটিভ অংশগুলোই পাচ্ছি। তার মানে কারেন্ট এখন শুধু একদিকেই যাচ্ছে। আমরা সফল। কিন্তু একটা কিন্তু আছে, এটা এখনও মসৃণ ডিসি নয়। এটা থেমে থেমে ধাক্কার মতো আসছে, মানে পালসেট করছে। আর এ কারণে একে বলা হয় পালসেটিং ডিসি। তবে এখানে একটা বাস্তবতার কথা বলা দরকার। বাস্তবে কিন্তু কোনো ডায়োডিক 100% পারফেক্ট না। একটা সাধারণ সিলিকন ডায়োডকে কাজ শুরু করতে, মানে ওই যে দরজাটা খুলতে, প্রায় 0.7 ভোল্টের মতো একটা টোল দিতে হয়, অনেকটা টোল প্লাজার মতো। এর ফলে কি হয়, আউটপুটের ভোল্টেজটা ইনপুটের থেকে ওই 0.7 ভোল্ট কম হয়ে যায়। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই সামান্য ভোল্টেজ ড্রপটা তেমন কোনো বড় ব্যাপার না। আচ্ছা, সার্কিটটা কিভাবে কাজ করে সেটা তো আমরা জেনে গেলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এটা কতটা ভালো কাজ করে, মানে এর পারফরম্যান্স কেমন। চলুন এবার আমাদের এই সার্কিটটাকে একটা রিপোর্ট কার্ড দেওয়া যাক। আর এখানেই একটা বেশ অবাক করা ব্যাপার সামনে আসে, সেটা হলো এর কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। একটা হাফওয়েভ রেকটিফায়ারের সর্বোচ্চ এফিসিয়েন্সি হলো মাত্র 40.6%। কি? হ্যাঁ, ঠিকই শুনছেন। এর মানে হলো ইনপুটে আমরা যে এসি পাওয়ার দিচ্ছি তার অর্ধেকেরও বেশি আসলে কোনো কাজেই আসছে না, স্ট্রেস নষ্ট হয়ে যাচ্ছে। এটা অবশ্যই খুব একটা ভালো পারফরম্যান্স না। এর পরের প্যারামিটারটা হলো রিপল ফ্যাক্টর। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা সহজ। এটা আসলে মাপে যে আউটপুটটা কতটা অমসৃণ বা ঢেউ খেলানো। এই সংখ্যাটা যত কম হবে, আউটপুট তত ভালো, তত মসৃণ। আর আমাদের হাফওয়েভ রেকটিফায়ারের জন্য এই মানটা হলো 1.21, যা বেশ উঁচু, মানে আউটপুটটা খুবই অমসৃণ আর কাপা কাপা। এই টেবিলে কিছু জরুরি হিসাব দেওয়া আছে। না, সবগুলো ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। শুধু একদম শেষের সারিটা খেয়াল করুন। পিক ইনভার্স ভোল্টেজ বা পিআইভি। এটা কি? এটা হলো নেগেটিভ সাইকেলের সময় ডায়োডটাকে যে সর্বোচ্চ উল্টো ভোল্টেজটা সহ্য করতে হয় তার পরিমাণ।
আর বাস্তবে কোনো সার্কিল বানানোর সময় সঠিক ডায়োডটা বেছে নেওয়ার জন্য এই PIV রেটিংটা জানা কিন্তু খুবই জরুরি। তো আমরা দেখলাম যে আমাদের আউটপুটটা বেশ অমসৃণ, কিন্তু এর একটা খুব সহজ সমাধানও আছে। চলুন দেখা যাক কিভাবে ছোট্ট একটা জিনিস যোগ করে এই অমসৃণ আউটপুটকে অনেক বেশি স্মুথ বা মসৃণ করে ফেলা যায়। আর এই জাদুর কাঠিটা হলো একটা ক্যাপাসিটর। এটাকে আমরা লোডের সাথে প্যারালালি বা সমান্তরালভাবে লাগিয়ে দেব। আচ্ছা, ক্যাপাসিটরকে আমরা একটা ছোট্ট, খুব দ্রুত চার্জ হওয়া আর ডিসচার্জ হওয়া ব্যাটারির মতো ভাবতে পারি। এর কাজ হলো শক্তি জমিয়ে রাখা এবং দরকারের সময় সেটা ছেড়ে দেওয়া। তাহলে এটা কাজ করে কিভাবে? চলুন ধাপে ধাপে দেখি। 1 নম্বর, যখন ভোল্টেজ বাড়তে থাকে ক্যাপাসিটরটা তখন একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত চার্জ জমিয়ে নেয়। 2 নম্বর, যেই ভোল্টেজটা কমতে শুরু করে ডায়োডটা তো বন্ধ হয়ে যায়, আর ঠিক তখনই 3 নম্বর ধাপে ক্যাপাসিটর তার জমানো শক্তিটা লোডকে দিতে শুরু করে, ঠিক যেন একটা পাওয়ার ব্যাংক। আর এটা ততক্ষণ শক্তি দেয় যতক্ষণ না পরের পজিটিভ পালসটা এসে পৌঁছায়। আর এর ফলাফল অসাধারণ। ক্যাপাসিটরটা পালসগুলোর মাঝখানের যে গ্যাপ বা ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো ভরাট করে দেয়। এর ফলে আউটপুট ভোল্টেজটা আর আগের মতো ধপ করে শূন্যে নেমে আসে না, বরং এটা এখন অনেক বেশি মসৃণ, অনেক বেশি স্থির, একটা ডিসি সিগন্যালের মতো দেখতে। আর স্বাভাবিকভাবেই রিপেলের পরিমাণও অনেক অনেক কমে যায়। তো আমরা পুরো ব্যাপারটা দেখলাম, সার্কিট বানানো হলো, তাকে উন্নতও করা হলো। এখন প্রশ্ন হলো, এত কিছুর পর ইলেকট্রনিক্সের বিশাল জগতে এই হাফ ওয়েভ রেকটিফায়ারের আসল জায়গাটা ঠিক কোথায়? এক কথায় বলতে গেলে এটা হলো সুবিধা আর অসুবিধার একটা খেলা। এর সবচেয়ে বড় সুবিধা বা প্লাস পয়েন্ট হলো এটা খুবই সাধারণ একটা সার্কিট, মাত্র কয়েকটা পার্টস দিয়েই বানানো যায়। কিন্তু এর অসুবিধা বা মাইনাস পয়েন্টগুলো বেশ বড়। যেমন এর এফিসিয়েন্সি ভয়ঙ্কর রকম কম, ফিল্টার ছাড়া আউটপুট খুবই অমসৃণ, আর সবচেয়ে বড় কথা, এটা ইনপুট সিগন্যালের অর্ধেক শক্তিকেই ফেলে দেয়। আর ঠিক এই দুর্বলতাগুলোর কারণেই বাস্তবে পাওয়ার সাপ্লাই বানানোর জন্য হাফ ওয়েভ রেকটিফায়ার প্রায় ব্যবহারই করা হয় না। কিন্তু তার মানে এই না যে এর কোনো গুরুত্ব নেই। এর আসল গুরুত্বটা হলো শেখার ক্ষেত্রে। রেকটিফিকেশন জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, সেই একেবারে ফাউন্ডেশনাল বা মৌলিক ধারণাটা বোঝার জন্য এর চেয়ে ভালো আর কোনো সার্কিট হতেই পারে না। এটা হলো রেকটিফিকেশন শেখার প্রথম সিঁড়ি। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে, যদি এই সার্কিটটা এসি ওয়েভের অর্ধেক শক্তি নষ্টই করে দেয়, তাহলে এমন কোনো উপায় কি নেই যাতে আমরা ওয়েভের দুটো অংশকেই কাজে লাগাতে পারি? মানে ওই যে নেগেটিভ অংশটা ফেলে দেওয়া হচ্ছে, সেটাকেও যদি ব্যবহার করা যেত, আর সেটা করতে পারলে এফিসিয়েন্সিটা কোথায় গিয়ে দাঁড়াতো? ভাবার মতো বিষয়, তাই না?